নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এই ভিডিওর শুরুতেই যেটা বলতে হয় সেই পুরনো কথা যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। কথাটা এখন অবশ্য রাজনৈতিক নেতারাও ব্যবহার করেন, কিন্তু এই কথাটা কতটা সত্যি সেটা সব থেকে বেশি তারাই ভালো মতো বোঝেন যারা এই আইন আদালতের চক্করে পড়েন। আর এখন এই কথাটাই বলছেন কারা? সেই সব যোগ্য প্রার্থীরা যারা 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের রায়ের পর চাকরি হারিয়েছেন, যারা যোগ্য, যারা সত্যি সত্যি তাদের যোগ্যতার বলে চাকরিটা পেয়েছিলেন। 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে সবাই তো আর অযোগ্য ছিল না, তার মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকারাও ছিলেন। তাদের চাকরি কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে চলে গিয়েছিল। আর আজকে 42,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বেঁচে গেল কেন? না, বিচারপতিরা যেটা বললেন যে এদের নাকি চাকরি চলে গেলে একটা বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে। আর সেই কারণেই 2014 সালের প্রাথমিক নিয়োগের যে মামলা, 42,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার যে চাকরি, সেই চাকরি সবারই বহাল রইল। কারোরই চাকরি এদিন আদালত খেল না। হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে সিঙ্গেল বেঞ্চের রায়, সেই রায় বাতিল করে দিল। সেই রায় আজকে খারিজ হয়ে গেল এবং বিচারপতি থাকার সময় অভিজিৎ গাঙ্গুলি যে 42,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরিটা খেয়ে ফেলেছিলেন, সেই চাকরিটা এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ ফিরিয়ে দিল। আর এই রায়ের পর সব থেকে বেশি যে স্বস্তি পেল তার নাম হচ্ছে রাজ্যের তৃণমূল সরকার। কেননা 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়ার পর যদি 42,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরিও চলে যেত, তাহলে এই রাজ্য সরকারের কি হতো? আদৌ কিছু হতো কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে মুখ যে ভালো মতোই পুরতো, জবাবদিহিটা যে জনে জনে করতে হতো সেটা প্রায় পরিষ্কার, যেটা ভোটের আগে আর করতে হবে না। বরং ভোটের আগে এই তৃণমূল সরকারের নেতা নেত্রীরা এটা বুক ফুলিয়ে বলতে পারবেন যে দেখুন কিভাবে এই রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা হয়েছিল, বিরোধীরা কিভাবে অপবাদ দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বন্ধুরা, সত্যি কি এই যে 2014 সালের প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ, সেই নিয়োগে কোনো দুর্নীতি হয়নি? কোনো কি দুর্নীতি ছিল না? না বন্ধুরা, এই প্রশ্নের উত্তর কিন্তু বিচারপতিদের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ কিন্তু এদিন দিল না। বিচারপতিদের ডিভিশন বেঞ্চ যেটা বরং জানালো যে যেমন তদন্ত চলছে তেমন তদন্ত চলবে, আর তদন্তর পর যা হবে তা দেখা যাবে। আর ঠিক এইখানেই কিন্তু ওই যে 26,000 শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা যোগ্য, তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে তাহলে এই একই রায় তাদের ক্ষেত্রে দেওয়া হলো না কেন? 26,000 শিক্ষক শিক্ষিকার যে চাকরি বাতিলের মামলা, সেই মামলায় একই ধরনের রায় এলো না কেন? কেননা সেই 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যেই তো যোগ্য প্রার্থীরা ছিলেন। তারা তো আজকে ভুগছেন, তারা তো আজকে কি করে দিন কাটাবেন, কি করে ছেলে মেয়েদের মানুষ করবেন, সংসার চালাবেন, সেসব নিয়ে তো কান্নাকাটি করছেন। তো তাদের বেলায় এই একই কথা কেন বিচারপতিরা বলেনি? কেন দেশের বিচার ব্যবস্থা সেই রায়, সুপ্রিম কোর্ট সেই রায় দেয়নি? তাদের বেলায় কেন সবার চাকরি চলে গেল? তাদের বেলাতে তো সুপ্রিম কোর্ট বলতে পারতো যে কারোরই চাকরি যাবে না, তদন্ত যেমন চলছে চলুক, তদন্তে যদি কেউ অযোগ্য প্রমাণিত হয় তখন তাকে চাকরি থেকে বাতিল করা হবে। সেই রায়টা তো সুপ্রিম কোর্ট সেই সময় দেয়নি। তাহলে আজকে এই 42,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা সেই রায়টা কি করে ডিভিশন বেঞ্চের কাছ থেকে পেয়ে গেল? আর এখানেই তারা যেটা বলছেন যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এখন বন্ধুরা, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায়, সেই রায়ের সমালোচনা করার অধিকার আমাদের নেই, সেই রায় নিয়ে কোনো মন্তব্য করার অধিকার আমাদের নেই। কিন্তু প্রশ্ন উঠছে যে মানুষ যে প্রশ্নগুলো করছে, 26,000 শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা যোগ্য, তারা যে প্রশ্নগুলো তুলছেন, সেই প্রশ্নগুলো তো আমাদের তুলে ধরতে হবে। আর সেইটাই করতে গিয়ে যখন দুই রায়ের তুলনা হচ্ছে, তখনই কিন্তু কোথাও যেন আজকের ডিভিশন বেঞ্চের যে রায়, সেই রায়টা নিয়ে কিন্তু নানাজনে নানা মন্তব্য করছে। আর এখানেই অনেকেই যেটা বলছেন যে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে বড় কোনো দুর্নীতি যদি বেশি সংখ্যক লোক মিলে করা যায়, আর সেই দুর্নীতিতে যদি খোদ সরকার জড়িত থাকে, প্রশাসনের মদত থাকে, তাহলে সেই দুর্নীতি ধরার সাধ্য আদালতের বাপেরও নাই, সুপ্রিম কোর্টেরও নাই। বুঝতেই পারছেন বন্ধুরা কোন ক্ষোভের জায়গা থেকে এই কথাগুলো 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা যোগ্য তারা বলছেন। বন্ধুরা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে 42,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সবাই যে অযোগ্য এমনটা কিন্তু নয়। তার মধ্যে হয়তো বেশিরভাগই যোগ্য শিক্ষক শিক্ষিকা।
এটাও ঠিক যে তারা 9 বছর ধরে চাকরি করছেন, এখন তাদের সবারই যদি চাকরি এক কলমের খোঁচায় চলে যায় তাহলে তারা কি করবেন, তাদের পরিবার কি করবে? আদালতের এই যে মানবিক দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি অস্বীকার করা যায় না। এবং বিচার যদি মানবিক না হয় তাহলে সেই বিচারের বা কি প্রয়োজন রয়েছে? সেই বিচার কখনো সঠিক বিচার হতে পারে না। কিন্তু সব কিছু মনে রেখেও পাল্টা এই প্রশ্নটাও তো উঠছে যে তাহলে যারা দুর্নীতি করে চাকরি পেল, ঘুষ দিয়ে চাকরি পেল, তাদের শাস্তি কি হবে? তারা কি আদৌ শাস্তি পাবে? তাদের কি আদৌ তদন্তকারী সংস্থা খুঁজে বের করতে পারবে? কেননা এই যে দুর্নীতির অভিযোগ, এই দুর্নীতির অভিযোগে সব থেকে বড় যেটা জিনিস সেটা হচ্ছে রাজ্য সরকার। যে রাজ্য সরকার এটা স্বীকারই করতে চাইছে না যে দুর্নীতি হয়েছে, সেই রাজ্য সরকার কি আদৌ এই যে তদন্ত, এই তদন্তে কোনো ধরনের সহযোগিতা করবে? দুর্নীতির অভিযোগ তো বিরোধীরা করছেন, এমনকি সিঙ্গেল বেঞ্চে তো 42,000 শিক্ষক শিক্ষিকার চাকরিও চলে গিয়েছিল, কিন্তু তারপরেও রাজ্য সরকার লাগাতার বলে গেছে কোনো দুর্নীতি হয়নি। তো যখন রাজ্য সরকার দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কোনো প্রশ্ন তুলছে না, তাদের ভূমিকা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছে না, তখন এই দুর্নীতিগ্রস্তদের কি করে তদন্তকারী সংস্থার আধিকারিকরা খুঁজে বের করবে? প্রশ্নটা কিন্তু উঠছে। কিন্তু তার থেকেও যেটা বড় প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে এরপর থেকে আদৌ কি কেউ ঘুষ দিয়ে চাকরি পেতে ভয় পাবে? ঘুষ দিয়ে চাকরি নিতে কি দ্বিধাবোধ করবে? কেননা যখন কেউ দেখবে যে হাজার হাজার প্রার্থী ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে, ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে এবং সেই চাকরিতে রাজ্য সরকারের একটা বিশেষ ভূমিকা আছে, প্রশাসনের একটা মদত আছে, তখন দলে দলে ঝাঁকে ঝাঁকে লোক তো সেই ঘুষ দিয়েই চাকরি নেবে। তখন তো আর পরীক্ষা দিয়ে চাকরি নেওয়ার কোনো ব্যাপারই থাকবে না। এবং তখন তো তারা বুঝবে যে যদি এটা ধরাও পড়ে, যদি এ নিয়ে কোনো তদন্তও হয়, সেই তদন্ত যতদিনে শেষ হবে ততদিনে চাকরির মেয়াদ পেরিয়ে যাবে, ততদিনে সারা জীবনের চাকরি করা হয়ে যাবে, সংসারপাতি করা হয়ে যাবে, জীবনে যা উন্নতি করার উন্নতি হয়ে যাবে। আর পছন্দের সরকার যদি বছরের পর বছর থাকে তাহলে তো কথাই নেই, কারো আঙুল তোলার সাহস পর্যন্ত হবে না। ফলে এইরকমই একটা পরিস্থিতির মধ্যে যেন এদিন ডিভিশন বেঞ্চের যে রায়, সেই রায় আমাদের দাঁড় করিয়ে দিল বলে অনেকে কিন্তু মনে করছেন। তবে এখানে আরও একটি কথা না বললেই নয়, এই যে এত কিছু হচ্ছে, এত কিছু ঘটছে, এর ফলে কারা ভুগবে, কে ভুগবে, কার ভবিষ্যৎ নষ্ট হবে? বন্ধুরা, ঘুরে ফিরে কিন্তু আম পাবলিকই এর ভুক্তভোগী হবে, সাধারণ মানুষকেই কিন্তু এর খেসারত দিতে হবে। আর এভাবেই যদি চলতে থাকে তাহলে কিন্তু একদিন ঠগ বাজতে গা উজাড় হয়ে যাবে, যেমনটা কিনা এখনই হচ্ছে। ভুয়ো শিক্ষকদের খুঁজতে গিয়ে একেবারে বিচার ব্যবস্থা থেকে শুরু করে তদন্তকারী সংস্থা সবাই নাকচোবানি জলচোবানি খাচ্ছে, নাকে খত দিতে বাধ্য হচ্ছে। বিচারপতিদের ডিভিশন বেঞ্চকে বলতে বাধ্য হতে হচ্ছে যে 9 বছর চাকরি করার পর 42,000 শিক্ষক শিক্ষিকার যদি চাকরি চলে যায় তাহলে নাকি বড় কঠিন পরিস্থিতি তৈরি হবে, যেমনটা কিনা এই 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়ার পর তৈরি হয়েছে। মামলার পর মামলা হচ্ছে, মামলা যেন শেষই হতে চাইছে না, নতুন করে নিয়োগের পরেও আবারও দুর্নীতির দায়ে মামলা হচ্ছে। দুর্নীতির রীতিমতো একেবারে চক্রব্যূহ তৈরি হয়ে গেছে, যে চক্রব্যূহ থেকে বের হয়ে আসা বিচারপতিদের বিচার ব্যবস্থার পক্ষেও সম্ভব হচ্ছে না। বিচারপতি এবং বিচার ব্যবস্থাও যেন কোথাও হার স্বীকার করে নিচ্ছে, বলতে বাধ্য হচ্ছে যে এইভাবে চালের ভেতর থেকে কাকর বেছে নেওয়া সম্ভব নয়, আর পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া তো সম্ভবই নয়। অর্থাৎ সেই যে চালের মধ্যে কাকর নাকি কাকরের মধ্যে চাল, কোনটা কি জানি, সেইটা কিন্তু বহাল তবিয়তেই থাকছে, বহাল তবিয়তেই কিন্তু রেখে দিতে বাধ্য হচ্ছেন বিচারপতিরা। এখন এর জন্য দায়ী কে? আম পাবলিক, যারা কিনা এই ধরনের সরকারকে বারবার বেছে ক্ষমতায় পাঠাচ্ছে, নাকি দেশের বিচার ব্যবস্থা, নাকি যারা ঘুষ দিয়ে চাকরি দিচ্ছেন তারা কারা? বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।